হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মমিতা ম্যাম। আমি আজকে আরো একটা নতুন ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক ঘটনা বলতে পারো। আর যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ বা যারা দিতে যাবে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার। তো চলো আজকে আমরা টপিকটা আলোচনা করি। আমাদের যে টপিক আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো ফার্মার্স প্রোটেস্ট ইন দিল্লি। এই গত 2 বছর আগে 2020-21 সাল নাগাদ দিল্লিতে যে কৃষকরা যে আন্দোলন করছিল, সেই আন্দোলনের পটভূমিকা এবং সেই আন্দোলনের পিছনে কি কারণ রয়েছে, কেনই বা আন্দোলন করেছিল, তার কিছু ইতিবৃত্তান্ত আজকে আমরা জেনে নেবো এই ইনফরমেশনের মধ্য দিয়ে। তো তোমরা আমাদের সাথে থেকো এবং দেখতে থাকো। তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন এরকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই, যেগুলো আপডেট যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে যদি তোমরা ভালোভাবে এক্সামের জন্য রেডি হতে চাও, বা তোমরা যদি এই ইনফরমেশনগুলো সম্বন্ধে আগে থেকেই অবহিত থাকো, তাহলে তোমাদের এক্সাম দিতে কিন্তু খুবই সুবিধা হবে এবং সেগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে, হেল্পফুলও হবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো এবং পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। যে আজকের ইনফরমেশনটা যেটা আমি শেয়ার করব বা যে টপিকটা রয়েছে ফার্মার্স প্রোটেস্ট ইন দিল্লি, অর্থাৎ 2020-21 সাল নাগাদ আমরা যদি দেখি, সেখানে ভারতীয় কৃষকদের একটা প্রতিবাদ ছিল তিনটে কিসের বিরুদ্ধে? তিনটে খামার আইনের বিরুদ্ধে। ঠিক আছে, কিসের বিরুদ্ধে? না, তিনটে খামার আইনের বিরুদ্ধে। অর্থাৎ যেখানে একটা প্রতিবাদ যা 2020 সালের সেপ্টেম্বরে হয়েছিল, ভারতের পার্লামেন্টে পাস করা হয়েছিল একটা। দ্বিতীয়টা আইনগুলোকে প্রায় ফার্ম বিল নামে ডাকা হয়, যার দ্বারা কৃষক বিরোধী আইন হিসেবে বর্ণনা করা হয়েছিল। অনেক কৃষক ইউনিয়ন এবং বিরোধী দলের রাজনীতিবিদ যারা ছিলেন বা বলেছিলেন এটি কৃষকদের কর্পোরেটদের করুণায় ছেড়ে দেবে, এবং যেহেতু কৃষক ব্যবসায়ী বিরোধ বিচার বিভাগের একটা অন্তর্ভুক্ত বা পরিবর্তে এসডিএম তে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ এইটা 2020-21 সালে যে ভারতীয় কৃষকরা তিনখানা আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছিল, তিনটে খামার আইনের বিরুদ্ধে, যেটা 2020 সালের সেপ্টেম্বরে ভারতের পার্লামেন্টে পাস করা হয়েছিল। কত সালে? 2020 সালে পার্লামেন্টে পাস করা হয়েছিল। এবং তারপর দেখো কি হয়েছিল না, যেগুলো আইনগুলো মানে প্রায় সেগুলোকে কি নামে ডাকা হতো? ফার্ম বিল। এই ফার্ম বিল নামে অভিহিত করা হয়ে থাকে, যার দ্বারা কৃষক বিরোধী আইন হিসেবে বর্ণনা করা হয়েছিল। সেখানে অনেক কৃষক ইউনিয়ন বা কৃষকের জোট, যারা বিরোধী দলের রাজনীতিবিদ, যারা বলেছিলেন এটি কৃষকের কর্পোরেটদের করুণায় প্রতিষ্ঠিত, এবং যেহেতু কৃষক ব্যবসায়ী বিরোধ বা বিচার বিভাগের পরিবর্তে সেটা কোথায় স্থানান্তরিত করা হয়েছিল বা নিয়ে যাওয়া হয়েছিল? সেটা হয়েছিল এসডিএম তে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, বিক্ষোভে একটা ন্যূনতম সমর্থন মূল্য, যেটা এমএসপি ন্যূনতম সমর্থন মূল্য বিল তৈরির দাবি জানানো হয়, যাতে কর্পোরেটরা দাম নিয়ন্ত্রণ করতে না পারে। কেন্দ্রীয় সরকার অবশ্যই কিন্তু এটা বজায় রেখেছিল যে আইনগুলি কৃষকদের তাদের পণ্যগুলিকে সরাসরি বড় ক্রেতাদের কাছে বিক্রি করা কি করবে না, আরো সহজতর করে তুলবে। তাহলে ব্যাপারটা কি? যেটা বিক্ষোভে একটি ন্যূনতম সমর্থন বিল তৈরি করার দাবি করা হয়, যাতে কি হয় না, কর্পোরেটরা রয়েছে, যাতে কর্পোরেটরা মানে যারা ব্যবসায়ী, তারা যাতে দামটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। তার সাথে কেন্দ্রীয় সরকার অবশ্যই বজায় রেখেছিল যে আইনগুলি কৃষকরা তাদের প্রাপ্যগুলো বা যাতে তাদের কৃষকদের যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোকে যারা তাদের সরাসরি বড় ক্রেতাদের সাথে বড় ক্রেতাদের কাছে সেগুলোকে ইজিলি তারা বিক্রি করতে পারে, সেই রকম একটা সুবিধা কিন্তু এখানে দেওয়া হয়েছিল কৃষকদের কাছে, বা আইনটায় বলা হয়েছিল। পরবর্তী পদক্ষেপে কি বলছে দেখো, এই যে আইন প্রবর্তন হলো, সেই আইনের প্রবর্তনের পরপরই ইউনিয়নগুলো কিন্তু স্থানীয় বিক্ষোভ শুরু করে, যেখানে বেশিরভাগটাই হয় এই যে কৃষক ইউনিয়নরা স্থানীয় বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভের বেশিরভাগটা কোথায় হয়, কোন স্টেটে হয় না, পাঞ্জাব। বেশিরভাগ কিন্তু পাঞ্জাব রাজ্যে বিক্ষোভ শুরু হয়। 2 মাস বিক্ষোভের পরে কৃষক ইউনিয়নগুলি কি করে? কৃষক ইউনিয়নগুলি প্রধানত পাঞ্জাব এবং প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য হরিয়ানা থেকে দিল্লি চলো এই অনুবাদটাকে নিয়ে, যেখানে
দিল্লি যেন একটা আন্দোলন শুরু করে। অর্থাৎ এই আন্দোলন প্রথম শুরু হয় কোথায়? পাঞ্জাব রাজ্যে। পাঞ্জাব থেকে সেটা ছড়িয়ে পড়ে হরিয়ানা। পাঞ্জাবের প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে কি হয় না 2 মাস সেখানে টানা বিক্ষোভ হয়, কৃষক বিক্ষোভ। সেই কৃষক বিক্ষোভে কৃষকরা বলে কি না হরিয়ানা থেকে দিল্লি চলো। সেই যে দিল্লি চলো এই যে মুভমেন্ট বা এই যে আন্দোলন সেইটা সূত্রপাত পাঞ্জাব তথাপি হরিয়ানা। এই হরিয়ানা থেকে দিল্লি চলো এই টোটাল আন্দোলনটা করা হয়েছিল, যেখানে পরপর এই যেই আইনগুলো প্রবর্তন হলো 3টে খামার আইন, সেই 3টে খামার আইনের পরপরই কিন্তু এই কৃষক ইউনিয়ন বলা যায়, কৃষকরা জোট মিলে তারা কিন্তু এই আন্দোলনটা করেছিল। ঠিক আছে, যেখানে হাজার হাজার ইউনিয়ন সদস্যরা দেশের রাজধানী অভিমুখে মিছিল করে। অর্থাৎ এই যে কৃষকের ইউনিয়ন ছিল তারা রাজধানী দেশের যে রাজধানী দিল্লিতে সেখানে মিছিল করে এবং ভারত সরকার বিভিন্ন রাজ্যের পুলিশ ও আইন প্রণয়নকারীরা সংস্থাকে নির্দেশ দেয় যে বিক্ষোভকারীদের হরিয়ানা এবং তারপর দিল্লিতে প্রবেশ করতে বাধা দিতে জল কামান, লাঠিপেটা, টিয়ার গ্যাস ব্যবহার করে। অর্থাৎ এই যে কৃষকরা একত্রিত হয়ে বা জোটবদ্ধ হয়ে তাদের যে ইউনিয়ন রয়েছে তাদের সহযোগিতা তারা যে পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে দিল্লি চলো আন্দোলনে যোগ দিয়েছিল, সেখানে পুলিশ বা সরকারের কি নীতি ছিল? সেখানে ভারত সরকার কিন্তু এই নির্দেশ দিয়েছিল বিভিন্ন রাজ্য বা বিভিন্ন রাজ্যের পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছিল যেখানে বিক্ষোভকারীকে লাঠি, যেটা বিক্ষোভকারীদের প্রবেশ করতে বাধা দিতে, বিক্ষোভকারীরা যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারে বা রাজধানী শহরে প্রবেশ করতে না পারে, সেখানে প্রবেশ করে যাতে মিছিল বা আন্দোলন করতে না পারে, তার জন্য কি প্রয়োগ করেছিল না লাঠি পেটা, টিয়ার গ্যাস ব্যবহার করতে বলেছিল বা জল কামান ইত্যাদি কিন্তু প্রয়োগ করতে বলেছিল বা ব্যবহার করে। নভেম্বর যখন 2020 কৃষকদের সমর্থনে সেখানে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট হয় এবং দিল্লির পথে বিভিন্ন সীমান্ত পয়েন্টে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে দিল্লিতে সীমান্ত পয়েন্টে হাজার হাজার মানুষের একত্রিত বা হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায় এই আন্দোলনে। যেখানে পরবর্তী ভারতের সুপ্রিম কোর্ট জানুয়ারি তখন 2021 সাল, সেই সালে খামার আইন বাস্তবায়নের স্থগিতাদেশ একটা দেয়। যে খামার আইনটা 3টে খামার আইনের বিরুদ্ধে এই যে কৃষকদের দিল্লিতে আন্দোলন করা, একত্রিত হওয়া, মিছিল করা, তারপর সরকারের সেই যে লাঠি পেটা বা জল কামান ইত্যাদি ব্যবহার করতে বলে, সেখানে মিছিল করতে দেয় না, তারপরেও কিন্তু তারা মিছিলে একত্রিত হয়েছিল দিল্লির রাজধানী শহরে, দিল্লির সীমান্ত পয়েন্টে তারা একত্রিত হয়। অবশেষে ভারতের সুপ্রিম কোর্ট 2021 সালে এই যে খামার আইন বাস্তবায়িত করা হয়েছিল, সে বাস্তবায়িত হওয়ার জন্য সেটাকে স্থগিতাদেশ দেয়, বাধা দেয় এবং কৃষক নেতারা সেই স্থগিতাদেশকে স্বাগত জানায়। অর্থাৎ কৃষকরা তখন আন্দোলনের মাধ্যমে এই যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল খামার আইনে বাস্তবায়িত করার জন্য, সেই স্থগিতাদেশের স্বাগত জানান এবং শেষ পর্যন্ত সেটা বাতিল না হওয়া পর্যন্ত তারা কার্যকর ছিল। এই সুপ্রিম কোর্টে নিযুক্ত একটি কমিটি, যেটা 19 মার্চ 2021 সাল, সেই সময় আদালতে তার গোপনীয় প্রতিবেদন জমা দেয় 6টি রাজ্য সরকার, যেমন কেরালা রয়েছে, পাঞ্জাব, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি এবং পশ্চিমবঙ্গ খামার আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন পাস করেছে এবং 3টে রাজ্য যথাক্রমে পাঞ্জাব, ছত্তিশগড় ও রাজস্থানে তাদের একটা নিজ নিজ রাজ্য বিধানসভায় পাল্টা একটা আইন পেশ করেছে। পাল্টা আইনের কোনোটিই কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের গভর্নরের দ্বারা আইনে স্বাক্ষরিত হয়নি। তবুও একটা আইন পাশ করা হয়েছিল, যেটা গোপনীয় প্রতিবেদন জমা করার পরে 6টা রাজ্য সরকার, যে 6টা রাজ্য সরকারের মধ্যে কোন কোন রাজ্য সরকার ছিল? কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড়, রাজস্থান। ঠিক আছে, এই যে সরকার পশ্চিমবঙ্গ আর দিল্লি, এই রাজ্য সরকারগুলোর সহায়তায় একটা তারা কি করেছিল? খামার আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন পাশ করেছিল এবং তার মধ্যে 3টে রাজ্য সরকার পাঞ্জাব, ছত্তিশগড় আর রাজস্থান, তারা তাদের নিজ নিজ রাজ্যে একটা পাল্টা আইন, বিধানসভায় পাল্টা আইন একটা পেশ করেছে। ঠিক আছে, তো এই যে কৃষক আন্দোলন চলছিল, তারপরে এই যে খামার আইনে একটা স্থগিতাদেশ পেয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেইটা যতক্ষণ কার্যকর নীতি হয়েছে। তো এই তথ্যটা এখনো পর্যন্ত কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই সম্বন্ধে যদি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিনে। তোমরা দেখতে থাকো, আরো নতুন নতুন ঝলক আছে, আরো নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে কিন্তু আমাদের নোট স্টাডি অ্যাপস থেকে। আর আমাদের এখানে কিন্তু সেখানে প্রত্যেকটা দিনের আপডেট
ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের মতো এইটুকু, আগামী দিনে আবার দেখা হবে আবার কোনো নতুন ইনফরমেশনের সাথে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।